কথা বললেই হবে, শুনতে পাবে ওরা। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। ওকে 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 একটু জয়েন করতে লেট হলো, একটু টেকনিক্যাল ইস্যুস ছিল। আচ্ছা দেখো, আজকে তোমাদের জিওগ্রাফির একটা পার্ট পড়াবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান সয়েল। আমরা মানে পরপর পড়তে পড়তে যাচ্ছি। ধরো তোমাদের যদি লাস্ট মনে থাকে, লাস্ট ইন্ডিয়ান ক্লাইমেট পড়েছিলাম। এবার আজকে সেই ক্লাসের পরের ক্লাসটা হচ্ছে ইন্ডিয়ান সয়েল। আচ্ছা, সয়েল আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? দেখো, আমাদের ইন্ডিয়ার মেন যেটা সেটা হচ্ছে এগ্রিকালচার। 70% লোক এগ্রিকালচার তাদের প্রফেশন। এই এগ্রিকালচারের জন্য আমাদের সারা ভারতে কিন্তু মাটির ডিভিশনটা আলাদা আলাদা রকম। এক একটা জায়গায় এক একটা কারণে এক এক রকম ধরনের মাটি পাওয়া যায়। এবার তার মধ্যে তোমাদের এসএসসির জন্য বেশ কিছু ইন্ডিয়ান সয়েল থেকে, মানে ইন্ডিয়ান সয়েলটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন মাটিতে পার্টিকুলারলি কোন চাষটা হয়, কোন মাটির কালার কিরকম, কোন অঞ্চলে কি ধরনের মাটি পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আছে। এইগুলোই একটু পড়তে পড়তে তোমরা খেয়াল করবে। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে লেখা আছে এই মাটি যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে বাই মানে ব্রেকিং অফ রকস বাই ডিফারেন্ট এজেন্টস লাইক ওয়াটার, উইন্ড অ্যান্ড গ্লেসিয়ার। এই ওয়াটার, উইন্ড, গ্লেসিয়ার আমরা এটা আগে আমরা পড়েছি ওয়েদারিং। এই ওয়েদারিং এর ফলে বা তার আফটার দ্যাট যে ডিকম্পোজিশনটা হয় ব্যাকটেরিয়া দ্বারা, এই সমস্ত কারণে কিন্তু আমাদের এই সয়েল ফর্মেশন হয়। আর এখানে আরেকটা তোমাদের প্রশ্ন খুব আসে, এটা খুব হাইলাইটেড পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াট ইজ হিউমাস? দ্য অর্গানিক ম্যাটার ফর্ম বাই ডিকম্পোজিশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইজ কল্ড হিউমাস। এই হিউমাস পার্টিকুলারলি কি, এই কথাটা কিন্তু তোমাদের একদম এক্সামে তুলে দেয়। আচ্ছা দেখো নেক্সট, ইম্পর্টেন্স অফ সয়েল। ইম্পর্টেন্স হচ্ছে সয়েল যেরকম হয় তার উপর সেখানকার এগ্রিকালচারাল প্রোডাকশন নির্ভর করে। যেমন তুমি আমাদের যে মেজর যে এগ্রিকালচারাল প্রোডাক্ট, যেমন ধান, গম, এই জিনিসগুলো কিন্তু যেখানে প্রত্যেক বছর নতুন মাটি পড়ে সেইখানকার মাটি হচ্ছে সব থেকে বেশি উর্বর, এবং সেটা হচ্ছে কোনো নদীর ধার। আমাদের যেমন মেন নদী যেটা সেটা হচ্ছে গঙ্গা, ওই জন্য গঙ্গার বরাবর যে প্লেনটা আছে সেটা হচ্ছে সব থেকে মানে সেখানকার জল ধারণ ক্ষমতা বেশি, বা সেই সমস্ত কারণে হচ্ছে সেখানকার মানে যে সমস্ত ফসলগুলো জল লাইক করে কিংবা বেশি পরিমাণ জল চায় তার গ্রোথের সময়, সেগুলো কিন্তু পছন্দ মানে সেখানে হয়। ঠিক আছে, আর আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা জানো এমনি আমরা বেসিক্যালি 3 ধরনের মাটির নাম আমরা পড়ে থাকি। এই 3 ধরনের মাটির নাম কেউ জানো? কি ম্যাডাম? এই যে আমরা মেন যে 3 ধরনের মাটির কথা আমরা ছোটবেলা থেকে পড়ে থাকি, এঁটেল, দোআঁশ, পলি মাটি। দোআঁশ আর বেলে, তাই তো? মানে একটা স্যান্ডি সয়েল, একটা একটা হচ্ছে দোআঁশ মাটি, আর একটা হচ্ছে ক্লেরি সয়েল যেটাকে এঁটেল মাটি বলে। আর দোআঁশটা বোধহয় সম্ভবত আমার এখন খেয়াল পড়ছে না ওর ইংলিশটা। মানে 3টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এঁটেল মাটি হচ্ছে যেটা ক্লেরি সয়েল বলে, ওর মধ্যে মাটি অ্যাকচুয়াল হিউমাসের পরিমাণটা অনেক বেশি, স্যান্ডের পরিমাণটা কম, এবং এতে জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা একদম আমাদের গ্যাঞ্জেস প্লেন বরাবর কিন্তু এই মাটি সবচেয়ে বেশি। তারপরে মিডিলে হচ্ছে দুটোর ব্যালেন্স করে রাখে স্যান্ড আর ক্লে, সেটা হচ্ছে দোআঁশ। 2 ধরনের মাটি, মানে এর জল ধারণ ক্ষমতা এঁটেল মাটির থেকে কম, কিন্তু ওই স্যান্ডি সয়েলের থেকে বেশি। আর বেলে মাটি যেটা, ঠিক আছে, ওখানে বালির পরিমাণ অনেক বেশি, ওটা খুব মানে ওদের মধ্যে বন্ডিং খুব লুজ থাকে। ঠিক আছে, দেখো এবার এর ফার্দার, এইগুলো আমরা বেসিক একদম ডিফারেন্স, এর ফার্দার ডিভিশনগুলো আমরা এবার পড়বো। আচ্ছা দেখো, ফ্যাক্টরস অফ সয়েল, মানে সয়েল ফর্মেশন মানে কি কি ম্যাটার করে। ঠিক আছে, দেখো এখানে একটা স্টিপ গেছে, ঠিক আছে, এরকম বলছে যেখানে স্টিপ স্লোপ, রেন ওয়াটার দ্বারা সেই জায়গাটা ভেরি লিটিল ফিল্ট্রেশন ওয়াটার ইয়োর স্টপ সয়েল। বলছে যে ধরো এই প্রত্যেকদিন ওয়াটার, উইন্ড, গ্লেসিয়ার এগুলো তো কোনো একটা জায়গায় মানে ক্ষয় করতে করতে নিয়ে যায়। যেখানে স্টিপ যে জায়গা সেখানে সব থেকে কম মানে ওটা হয়। ঠিক আছে, অ্যাভারেজ দেখো জেন্টেল স্লোপ আর একটা একদম ফ্ল্যাট ল্যান্ড আছে। বলছে ফিল্ট্রেশনটা এই ফ্ল্যাট মানে এই ফ্ল্যাট জায়গায় সব থেকে কিন্তু বেশি হয়, কারণ এখানে সব থেকে বেশি সারফেসটা এরা পায়। আচ্ছা দেখো, প্যারেন্ট ম্যাটেরিয়াল, দ্য ম্যাটেরিয়াল লাইক রক, অর্গানিক ম্যাটার ইজ কল্ড প্যারেন্ট ম্যাটেরিয়াল। রকস আর কনভার্টেড ইন্টু ফাইন সেডিমেন্টস। আচ্ছা, এরা কন্টিনিউয়াস
ধাক্কা খেতে 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 ছোট ছোট টুকরোয় পরিণত হয়, ঠিক আছে? তার মানে সয়েল ফর্মেশনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ওয়েদারিং বাই ওয়াটার, উইন্ড অ্যান্ড গ্লেসিয়ার। আচ্ছা দেখো, রিলিফ, দ্য আনইভেন নেচার অফ আর্থ সারফেস কল্ড রিলিফ। আচ্ছা, এই যে এটা বললাম, এই যে স্লোপিংটার ব্যাপার, এটাও কিন্তু সয়েল ফর্মেশনে হেল্প করে। নেক্সট দেখো, ন্যাচারাল ভেজিটেশন, ইট রেফার্স দ্য growth of plant in an area, plants bind the soil particles together and provided leaf material. আচ্ছা, বলছে যে এখানে সেখানকার ন্যাচারাল ভেজিটেশন অনেক ক্ষেত্রে হেল্প করে, যে ধরো মানে হিউমাস যেমন বললাম না, যে প্ল্যান্টস আর অ্যানিমালসের মানে পচে যাওয়া দেহ বা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো দিয়ে সেগুলো পচিয়ে মাটির সাথে মিশে যায়। সেই যেখানে ন্যাচারাল ভেজিটেশনও কিন্তু মানে যেখানে ধরো এমন ধরনের গাছ বেশি আছে যেখানে পাতা খুব বেশি, সেখানকার মাটির ফর্মেশনেও সেটা হেল্প করে, ঠিক আছে? নেক্সট দেখো, এইটা একটুখানি ভালো মতো পড়ে রাখবে। সয়েলের যে লেয়ার, ঠিক আছে, সয়েলের লেয়ারটাকে 3টে ভাগে ভাগ করা যায়। মানে একদম ওপরে কিন্তু খুব মিহি দানা থাকে, মানে সব থেকে বেশি ভারী দানাগুলো নিচের দিকে থাকে, এই সেন্সটা মনে রাখবে। দেখো এই ছবিটা দেখো, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এইখানে দেখো একটা সয়েলের যে দেখো হরাইজন A B C এই 3টে দেওয়া আছে, হরাইজন্টালি এটাকে ভেঙেছে, নিচে যেটা থাকে সেটাকে বলে বেড রক্স। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোন হরাইজন লেয়ারটাতে কি কি থাকে। তারপরে হচ্ছে মিনারেলস গুলো থাকে, তারপরে যে পাটা থাকে সেটাকে সাবসয়েল বলে, ঠিক আছে? আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে টপ সয়েল, মানে টপ সয়েল, সাবসয়েল, তারপর বেড রক, আর তার দুটোর মাঝখানে থাকে মিনারেল, ঠিক আছে? এই দেখো হরাইজন এ কোনটাকে বলছে, ইট ইজ দ্য টপমোস্ট লেয়ার, টপমোস্ট জোন, ইট ইজ ইন দিস মিনারেলস, নিউট্রিয়েন্টস অ্যান্ড অর্গানিক ম্যাটার ইজ প্রেজেন্ট, একদম উপরের লেয়ারটা, ঠিক আছে? হরাইজন বি হচ্ছে, বি ইজ দ্য ট্রানজিশন বিটুইন হরাইজন এ অ্যান্ড সি। আচ্ছা দেখো, দেখো এটা হচ্ছে সাবসয়েল পার্টটা। সাবসয়েল পার্টটা হচ্ছে কি, না সরি, হ্যাঁ, সাবসয়েল পার্টটা হচ্ছে এই টপ লেয়ার আর বেড রকের মধ্যে একটা ট্রানজিশন, মানে পার্থক্য, মার্জিনাল, ঠিক আছে? আর হরাইজন সি সব থেকে লুজ ম্যাটেরিয়াল গুলো থাকে, এটা হচ্ছে মানে ফার্স্ট লেয়ার অফ দ্য সয়েল ফর্মেশন, এটা হচ্ছে সব থেকে ফার্স্ট লেয়ার, ঠিক আছে? ওখানে পাথর থাকে যেহেতু, ওই জন্য এখানে মানে এখানকার বন্ডিং গুলো লুজ। আচ্ছা, এটা সবাই বুঝতে পারলে তো সয়েলের যে হরিজন্টাল ডিভিশনটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। ওকে ওকে, এটা খুব এই ইজি। যে হরাইজন A B C এগুলো কি মানে ভাগ, মানে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টপ লেয়ারটা, ঠিক আছে, একদম টপ সয়েল যেটাকে বলছে। আর বিটা হচ্ছে এই ধরো সাব সয়েলটা, ঠিক আছে? মানে অপেক্ষাকৃত আচ্ছা, সিটা একটু, হচ্ছে মানে মিনারেলস এইগুলো ম্যাডাম, বেড রক হ্যাঁ, সাব এইগুলো সয়েল আর পরপর। মিনারেলস যেটা বলছে সেইটা হচ্ছে হরাইজন বি, আর হরাইজন আচ্ছা সিটা হচ্ছে বেড রকটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ওকে, এই সয়েল চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি, মানে খুব সহজে মনে রাখার মতো, আর ইভেন নামগুলোর সাথে এগুলো খুব কোরিলেটেড। আচ্ছা দেখো, এই যে ক্লাসিফিকেশন অফ সয়েল, এই সয়েলগুলো সম্পর্কে আমরা পড়বো। ফরেস্ট সয়েল, অ্যালুভিয়াল সয়েল, ডেজার্ট সয়েল, ব্ল্যাক সয়েল, যেগুলো দেখতে পাচ্ছ সবকটা সম্পর্কে আমরা পড়বো আজকে। আচ্ছা দেখো, এই জিনিসটা যারা এই ডিফারেন্সিয়েশনটা তৈরি করেছে তারা হচ্ছে কোন, মানে কারা এই জিনিসটা মেনটেন করে, এই দেখো ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এই ICAR এর ফুল ফর্মটা খুব ভালো মতো কিন্তু তোমরা পড়ে রাখবে, এই জিনিসটাও কিন্তু তোমাদের দেয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই নামটা মনে রাখবে। আচ্ছা দেখো, আমরা ফরেস্ট সয়েল সম্পর্কে আমরা পড়বো। দেখো ইন্ডিয়ার সয়েলের ডিভিশনটা, তোমরা একটা জিনিস দেখো, মেজর, এটা হচ্ছে আমাদের কিন্তু মেজর সয়েল টাইপসটা আমরা পড়ছি, মেজর সয়েল টাইপসটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। দেখো তোমরা কোথায় দেখতে পাচ্ছ, একদম পাহাড়ি এলাকাটা জুড়ে, যেটা দেখো সেই ছোটবেলাকার খাতার মতো, ওই ম্যাথস খাতার মতো যে খোপ 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 কাটা আছে, সেই জায়গাটা মেনলি হচ্ছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, এদিকে অরুণাচল প্রদেশ, একদম পাহাড়ের ধার ঘেঁষে, ঠিক আছে, একদম এই বর্ডার লাইন ঘেঁষে যে জায়গাগুলোতে, সেখানে এই ফরেস্ট সয়েলটা দেখা যায়। এখানকার
দেখো এই এখানকার যে এটা বৈশিষ্ট্য উইথ সাফিসিয়েন্ট রেনফল অ্যান্ড থিক ফরেস্ট গ্রোথ, এখানটা এই জায়গাগুলোতে সাফিসিয়েন্ট রেনফল এবং থিক ফরেস্ট গ্রোথ হচ্ছে এখানকার ক্যারেক্টারিস্টিক্স। মানে এখানে এখানে যে গাছগুলো হয়, এখানকার গাছগুলো সাধারণত দেখবে একটু ওই কোন শেপড হয়। এখানে যেহেতু দেখো প্রত্যেকটা জায়গায় একদম হিমালয়ের ধার ঘেঁষা, এই সেই জন্য বরফ বরফ পড়াটাকে মানে বরফ পড়ে যেহেতু সেইখানে, সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য ওই জায়গার গাছগুলো কোন শেপড হয়, মাথাটা এরকম হেলানো টাইপের হয়। ঠিক আছে, যেমন পাইন, ফার, ওক, এগুলোর মতো, যাতে সহজে গাছগুলো গাছগুলো বরফ গা থেকে ছড়িয়ে ফেলতে পারে। দেখো দে আর লোমি অন ভ্যালি সাইডস, হ্যাভ কোয়ালিটি অফ হিউমাস। এদেরও কিন্তু এরাও এখানকার মাটিও কিন্তু হিউমাস দ্বারা অ্যাফেক্টেড। ইন স্নো বাউন্ড এরিয়া সয়েল ইজ অ্যাসিডিক অ্যান্ড হ্যাভ লো হিউমাস। বলছে যেখানে স্নো থাকে, বরফ সারা বছর বেশি থাকে, সেখানকার মাটি কিন্তু অ্যাসিডিক বেশি হয় এবং ওখানে হিউমাসের পরিমাণ কম হয়, কারণ বরফ থাকার দরুন ব্যাকটেরিয়া কিন্তু ওখানে পাতাগুলোকে হিউমাসে ট্রান্সফার করতে পারে না। তাহলে তোমাদের যদি বলা হয় ফরেস্ট সয়েল কোন জায়গাটাতে বেশি আছে, ভারতের যে স্থানগুলোতে বরফ পড়ে, তাই তো? এটা মনে রাখতে পারবে? ওকে, খুব ভালো মতো মন দিয়ে পড়ে, দেখবে এক্ষুনি পড়াটা রেডি হয়ে যাবে। নেক্সট দেখো অ্যালুভিয়াল সয়েল। আচ্ছা, অ্যালুভিয়াল সয়েল কোনখানটা তোমরা আগে ভালো করে ইয়েটা দেখে নাও, ওই একদম নিচে যে এরিয়া গুলো দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েলটা মেনলি হচ্ছে যেখানে নদী গেছে। দেখো গ্যাঞ্জেটিক প্লেন কভারিং দ্য স্টেটস পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ডেল্টাইক রিজিয়ন অফ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। দেখো এখানে প্রত্যেকটা জায়গার সাথে কোনো না কোনো রিভারের নাম যুক্ত। তার তোমরা মনে রাখবে এটা, এর আগেরটা কি বললাম, স্নোয়ের সাথে ফরেস্ট সয়েলের মিল আছে, তাহলে অ্যালুভিয়াল সয়েলের সাথে তোমার কারণ মিল আছে কোনো না কোনো রিভারের। ঠিক আছে, ম্যাম তাহলে যেখানে যেখানে নদী বয়ে গেছে ওই এরিয়াগুলোতে এই হ্যাঁ হ্যাঁ, মাটিটা পাওয়া যায়। নদীর ইয়ের সাথে, নদীর একদম তীরবর্তী এলাকায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দে আর রিচ ইন পটাশিয়াম অ্যান্ড হিউমাস বাট ল্যাক ফসফরাস আর নাইট্রোজেন। এখানে বলছে পটাশিয়ামের পরিমাণ বেশি কিন্তু ফসফরাস আর নাইট্রোজেনের পরিমাণ কম। তো কিন্তু মনে রাখবে একটা মাটির যদি গুণাবলী বিচার করো, তাহলে সেখানে কিন্তু এনপিকে প্রত্যেকটাই লাগে, কিন্তু এখানে হচ্ছে হিউমাস থাকার জন্য হিউমাস আছে আর পটাশিয়ামটা আছে, ফসফরাস আর নাইট্রোজেনের ম্যাডাম অভাব মাটির কি দেখা ম্যাডাম যায়। ওই ঠিক আছে, পিএইচ লেভেল নাকি ম্যাডাম? হ্যাঁ সৌরভ, কথাটা কেটে যাচ্ছে, মাটির একটু বলো পিএইচ তো। লেভেলটা, হ্যালো ম্যাডাম বলছি মাটির হ্যাঁ, যে মাটির পিএইচটা। লেভেল, না মাটির পিএইচ লেভেলের উপর ডিপেন্ড করে সেটা অ্যাসিডিক হবে না বেসিক হবে। আর এটা হচ্ছে মাটির হচ্ছে নিউট্রিয়েন্টসটা, কোন মাটিতে কোনো মাটি যদি উর্বর হতে হয়, সেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই তিনটে জিনিসই কিন্তু খুব ভালো পরিমাণে থাকতে হয়। ঠিক আছে, হ্যাঁ তুমি যেটা বলছো অ্যাসিডিক আর বেসিক, ধরো যেখানে হিউমাস বেশি মিশছে, ঠিক আছে, সেখানে কি কোনো প্রাণী এসবের প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ মিশছে, তার কি প্রাণী বা উদ্ভিদের দেহে কি থাকে বেশি, প্রোটিন জাতীয় জিনিস থাকে, বিশেষ করে প্রাণীর দেহে প্রোটিন জাতীয় জিনিস মিশলে সেটা অ্যাসিডিক হয়ে যায়। ঠিক আছে, যেমন আমাদের শরীরে ঠিক অ্যাসিড হওয়ার মতো, আমরা দেখবে যে যখন মাছ, মাংস, ডিম এগুলো বেশি, তখন আমাদের শরীরে অ্যাসিড বেশি হয়ে যায়, প্রোটিন জাতীয় জিনিস খেলে অ্যাসিড বেশি হয়ে যায়, তাই তো? ঠিক সেরকম তখন আমরা বাইরে থেকে অ্যান্টাসিড হিসেবে কি খাই, কোনো না কোনো বেস খাই। এই ধরো জেলুসিল, ম্যাগনেসিয়াম সালফেটের কোনো কম্পোজিশন খাই, যেগুলো আমাদের ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। বুঝলে? এটা দিয়ে মনে রাখতে পারবে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ওকে ওকে। অ্যাকচুয়ালি জানো তো, তোমাদের প্রচুর জিনিস মনে রাখতে হবে, সেগুলো না যত তুমি ট্রিক্সের দ্বারা মনে রাখবে যে এটার সাথে এটা রিলেটেড, মানে কত পরিমাণ তোমাদের মনে রাখতে হবে তোমরা জানো না। সেই একটা পরীক্ষার কোনো সিলেবাস নেই, সিলেবাস আছে কিন্তু কতটা গভীরে প্রশ্ন আসতে পারে তার সম্পর্কে কিন্তু তোমাকে ওরা কোনো চুক্তি করে দেয়নি। ওরা যেখান থেকে কিছু প্রশ্ন করতে পারে, তোমরা যত কোন ট্রিক্স দিয়ে মনে রাখবে তত ভালো। আচ্ছা দেখো, দ্য কালার অফ সয়েল ভ্যারিজ ফ্রম লাইট গ্রে টু অ্যাশ গ্রে। আচ্ছা, এখানকার সয়েলের কালার বলেছে, একটু কালারটা না একটু ভালো করে মন দিয়ে পড়বে, কালারটা কিন্তু ম্যাটার করে, বিশেষ করে সাউথের ইয়েগুলো সম্পর্কে। সাউথের যে তোমার সয়েলগুলো আছে সেখানকার কালারগুলো খুব ম্যাটার করে, কারণ ওইদিকে বেশি রেড সয়েল, ব্ল্যাক সয়েল বেশি পাওয়া যায়।
They are the most fertile soil and they can be used for the growth crops like wheat, rice. এই অ্যালুভিয়াল সয়েল হচ্ছে কি হয়, ধান আর গম এইখানটাতে চাষ হয়, ঠিক আছে? তাহলে এই অ্যালুভিয়াল সয়েলের সাথে কোন চাষটা যুক্ত? ধান আর গম, ঠিক আছে, যেটা আমাদের মেজর প্রোডাকশন হয়। দেখো নেক্সট, এখানে দেখো ওই ফরেস্ট সয়েল এগুলো কালার করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো অ্যালুভিয়াল যেটা, সেটা কোন কোন জায়গায় আছে ভারতের, যেখানে যেখানে নদী আছে একদম বাউন্ডারি বরাবর, ঠিক আছে? কিন্তু দেখো কেরালা কর্ণাটকের দিকে নেই, ঠিক আছে? সাধারণত কারণ কেরালা কর্ণাটকের দিকে নদী কম গেছে, দুটো নদী গেছে খালি, নর্মদা আর তাপ্তি। আর এইদিকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রচুর নদী আছে। আচ্ছা দেখো এরপর হচ্ছে ডেজার্ট সয়েল। ডেজার্ট সয়েল তো তোমরা বুঝতেই পারছো, দেখো এখান থেকে ডেজার্ট সয়েলের জায়গাটা দেখে নাও। সাধারণত মানে রাজস্থান এই সমস্ত সাইডে, যে মানে যেখানটা বলতে পারো একটু ল্যান্ড লক, চারপাশে কোনো নদী বা সমুদ্রের সাথে যোগাযোগ নেই, সেই জায়গাটাতে। আচ্ছা দেখো কোথায়, রাজস্থান অ্যান্ড পার্ট অফ সাউথ ওয়েস্ট পাঞ্জাব। রাজস্থান এবং সাউথ ওয়েস্ট পাঞ্জাব দুটোই ল্যান্ড লকড, ঠিক আছে? ল্যান্ড লক মানে চারপাশে, মানে ওই স্টেটটার চারপাশে ল্যান্ড দিয়ে বর্ডার আছে, ঠিক আছে? কোনো রকম রিভার কিংবা সি নেই। আচ্ছা দেখো এটা হচ্ছে এই ধরনের ডেজার্ট সয়েল কোথায় পাওয়া যায়, যেখানে হাই টেম্পারেচার আর লো রেনফল হয়, সেখানে ডেজার্ট সয়েল হয়। এটাতে বেশি পরিমাণ কি হয়, ইট ইজ বিকজ অফ দিস কন্ডিশনস দ্য সয়েল গেট ডিপোজিটেড অন দ্য টপ লেয়ার অফ দ্য সয়েল। বলছে যে এটার কারণটা কি, বলছে যে এখানে যেহেতু লো রেনফল হয়, এখানে মানে একদম টপ লেয়ারে সল্ট বেশি থাকে, ঠিক আছে? সয়েল ল্যাক নাইট্রোজেন অ্যান্ড হিউমাস, ইট ল্যাক্স ভেজিটেশন কভার। যেহেতু মাটিটা বেশি সল্টি হয়ে যায়, ঠিক আছে, এবং নাইট্রোজেনের অভাব থাকে, ঠিক আছে? হিউমাস না থাকলেই নাইট্রোজেন, মানে প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ যে কোনো জিনিসের নাইট্রোজেন, প্রাণী দেহে তো কোনো অ্যানিমালসের দেহ তো কি হয়, সেটা পচে গেলে নাইট্রোজেন পাওয়া যায়, সেগুলোর অভাবে সেখানে কোনো রকম ভেজিটেশন তৈরি হয় না। আমরা জানি যে রাজস্থান একদম মানে অনুর্বর এলাকা, তাই তো একটা। হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা দেখো এখানকার মাটি কিন্তু রেড টু লাইট ব্রাউন, ঠিক আছে? এই সাধারণত যেখানে হিউমাস কম থাকে সেখানটা একটুখানি কিন্তু রেড লাইট ব্রাউন এরম দিকে চলে যায়। নেক্সট দেখো ব্ল্যাক সয়েল আর রেগুড় সয়েল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেগুড় সয়েলটা মানে রেগুড় সয়েলের আর একটা নাম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল, ঠিক আছে? আগে দেখে নাও এটা কোথায় পাওয়া যায়। দে আর ফাউন্ড ইন দ্য স্টেট লাইক মহারাষ্ট্র, কর্ণাটকা, মধ্যপ্রদেশ অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। এই এই সমস্ত জায়গায় পাওয়া যায়। দেখো এই জায়গা দুটোর, এই জায়গাগুলোর মানে বৈশিষ্ট্য কি, জায়গাগুলোর মধ্যে একটা কিছু মিল আছে। দেখো দে আর ফর্মড বাই সলিডিফিকেশন অফ লাভা অফ ইন ডেকান প্লেটো, দে আর ফর রিচ ইন মিনারেলস। তার মানে কি, দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে, ডেকান প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি ঠিক কি, ঠিক ভারতের যেই জায়গাটা থেকে চারপাশে মানে সমুদ্র, দেখো আরব সাগর, বঙ্গোপসাগর, নিচে ভারত মহাসাগর এসব আছে না, ঠিক তার মধ্যিখান বরাবর যে জায়গাটা আছে সেইখানে তো দাক্ষিণাত্য মালভূমি, মানে ধরো এ ঠিক এই যে এই জায়গাটা ডেকান প্লেটো, তাই তো? এবার এর চারপাশে যে সমস্ত জায়গা আছে দেখো মহারাষ্ট্র, মানে একে ঘিরে, সেই জায়গাগুলোতে কি, এখান থেকে যে ইয়ে হয়েছে, লাভা বেরিয়েছে ওই অগ্নুৎপাতের ফলে, সেই জায়গাগুলোতে মানে অনেক আগে বেরিয়েছিল, সেই জায়গাটা এমন কিছু মিনারেল দ্বারা এনরিচড হয়ে আছে, সেই জায়গায় এই ধরনের সয়েল পাওয়া যায়। এটা বলছে সাধারণত ক্লেই ইন নেচার, দে হ্যাভ ক্যাপাসিটি অফ স্টোরিং ময়েশ্চার ফর আ লং টাইম। যে মাটি বেশি ক্লেই হবে সেই মাটির ময়েশ্চার ক্যাপচার করার ক্ষমতা সব থেকে বেশি। যেমন হচ্ছে ওই এঁটেল মাটির, যে ডিউরিং রেনি সিজনস ইট বিকামস স্টিকি অ্যান্ড বিকামস ডিফিকাল্ট টু প্লাগ। মানে এই এটা বর্ষাকালে চাষ করা যায় না, মানে এত এটা স্টিকি হয়ে যায়, মানে এত গায়ে লেগে থাকে, সেটাকে মানে ইরিগেট করা যায় না, মানে খোঁড়া যায় না ভালো করে। ডিউরিং সামার সিজন মানে ডালা পাকিয়ে যায়, ঠিক আছে? ডিউরিং সামার সিজন ময়েশ্চার গেটস ইভাপোরেটেড এন্ড ডিপ ক্র্যাকস অ্যাপিয়ার অন দ্য সয়েল। আচ্ছা দে কন্টেন, এই যে এখানে কিন্তু প্রচুর মিনারেলস আছে, হ্যাঁ, আয়রন, অ্যালুমিনিয়াম, পটাশ, এগুলো দে দে আর সুটেবল গ্রোথ অফ কটন। আচ্ছা দেখো এখানে যেটা সব থেকে ভালো পড়ার, সেটা হচ্ছে যে এটা পার্টিকুলারলি কোন চাষের জন্য সব থেকে ভালো, সেটা হচ্ছে কটন, ঠিক আছে? এই আমি একবার হায়দ্রাবাদ থেকে এরকম ফিরছিলাম ট্রেনে করে, তো ওখানে দেখছিলাম এই বোধহয় এই তখন তো ছোট ছিলাম, বুঝিনি এই রেগুর সয়েল, সেখানে ওই মাসটা ছিল সম্ভবত এপ্রিল। এপ্রিল মাসে যখন ফিরছি, মাটিতে তুমি বিশ্বাস করবে না, পুরো খরা হওয়ার মতো ফেটে গেছে
এই মাটিটা বর্ষাকালে যতটা ডেলা পাকিয়ে যায়, গরমকালে এতটাই এখান থেকে মানে সমস্ত বাষ্প বেরিয়ে যায়, জায়গাটা এতটা ড্রাই হয়ে যায়, পুরো মাটিটা তোমার মনে হবে যে সেই বহু বছর খরা হলে যেমন হয় ওরকম ফেটে গেছে। এটা মানে হচ্ছে ব্ল্যাক সয়েল বা রেগুড সয়েল। তোমরা যদি কোনো সময় এরকম কোনো জায়গায় যাও, তখন সেটা এই কথাটা খেয়াল করে দেখবে। আমি দেখেছিলাম। আচ্ছা দেখো, তাহলে ব্ল্যাক সয়েল রেগুড সয়েল মানে বা রেগুড সয়েল কোনখানে বেশি? মানে ডেকান প্লেটো বা দাক্ষিণাত্য মালভূমির চারপাশের রিজিয়নগুলোতে, তাই তো? আর এটা কোন ক্রপের জন্য ভালো? ম্যাম তুলো। হ্যাঁ, একদম। এটা খুব ভালো মতো মনে রাখবে, এই প্রশ্নটা আসে। নেক্সট দেখো, ল্যাটেরাইট সয়েল। দিস সয়েলস আর ফর্মড বাই দ্য প্রসেস অফ লিচিং। লিচিংটা এবার কি দেখো, লিচিং ইজ দ্য প্রসেস। আচ্ছা, লিচিং কি প্রসেস, লিচিং কি, এই জিনিসটা কিন্তু তোমার আসে। হ্যাঁ, দাঁড়াও, এটা দাগ দিয়ে রাখি। Leaching is the process by which soil is being removed due to high temperature and high rainfall. বলছে এই ল্যাটেরাইট সয়েলে কি হয়, তার মানে হাই টেম্পারেচার এবং হাই রেনফলের জন্য মানে মাটির উপরে যে লেয়ারটা, ঠিক আছে, সেটা সরে যায়। দেখো, ডিউ টু হাই রেনফল লাইম অ্যান্ড সিলিকা রিমুভ ফ্রম সয়েল অ্যান্ড ইট ইজ লেফট উইথ আয়রন অক্সাইড অ্যান্ড পটাশ। তাহলে ল্যাটেরাইট সয়েলের কালার কি হবে বলো তো, আয়রন অক্সাইড থাকলে? লাল। হ্যাঁ, এটা হচ্ছে লাল মাটি। ঠিক আছে, মানে উপর থেকে লাইম অ্যান্ড সিলিকার লেয়ারটা চলে যায়। এইটা কোথায় পাওয়া যেতে পারে বলো তো, একটুখানি মানে বুদ্ধি করে বলো তো। যেখানে বৃষ্টি বেশি, মানে তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টি হয়, তারপর আসাম, মেঘালয়, এই সমস্ত জায়গায় বেশি বৃষ্টি হয়। দেখো, সেই সমস্ত জায়গায় লেখা আছে। কর্ণাটক, কেরালাও কিন্তু খুব বৃষ্টিপ্রবণ এলাকা। তামিলনাড়ু, আসাম, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু এই মাটিটা বেশি পাওয়া যায়। তাহলে একটা তোমরা রিলেশন দেখতে পাচ্ছ যে আহ কোন ওয়েদারের ওপর মাটিটা কতটা ডিপেন্ডেন্ট, রিলেট করতে পারছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, আচ্ছা এখানেও দেখো, সয়েল ল্যাক্স অর্গানিক ম্যাটার, নাইট্রোজেন and ক্যালসিয়াম, দ্য সয়েল বিকামস হার্ড লাইক ব্রিক when dries up, thus it is not suitable for agriculture. এটা খুব একটা মানে চাষের জন্য খুব একটা মানে কি বলবো, উপযুক্ত না, যেহেতু খুব ড্রাই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, রেড অ্যান্ড ইয়েলো সয়েল। আচ্ছা, দে আর ফর্ম ডিউ টু ওয়েদারিং অফ মেটামরফিক রক্স। আচ্ছা, মেটামরফিক রক্স কাকে বলে বলো তো? ধরো, আমাদের রক্সের 3টে ভাগ আছে, একটা হচ্ছে ইগনিয়াস, একটা হচ্ছে সেডিমেন্টারি, একটা হচ্ছে মেটামরফিক। ইগনিয়াস রক বলে সেগুলোকে যারা ধরো মানে কোনোভাবে কোনো জায়গায় অগ্নুৎপাত হয়েছে, ভলকানিক ইরাপশন হয়েছে, ভলকানিক ইরাপশনের পর সেই জায়গাটাতে আহ, সেখানে যে লাভাটা বেরিয়েছে সেটা বাইরে বেরিয়ে ঠান্ডা হয়ে গেছে এবং বহু বছর বাদে সেটা খুব শক্ত হয়ে গিয়ে রক্স তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইগনিয়াস। সেডিমেন্টারি হচ্ছে ধরো সমুদ্রের তলায় বা মাটির নিচে কোনো কারণে উদ্ভিদ বা প্রাণীর দেহ চাপা পড়ে গিয়ে সেগুলো মানে অনেকদিন ধরে টেম্পারেচার অ্যান্ড প্রেসারে চেঞ্জ হয়ে হয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেডিমেন্টারি। এরকম ধরো রেল লাইনে যে পাথরগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে ইয়ে রক, ওই ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। সেডিমেন্টারি কি, ধরো এই যে মার্বেল বা চুনা পাথর আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সেডিমেন্টারি। কিন্তু সেইগুলো থেকে সেগুলো মানে সেগুলোর একটা রূপ আমরা জানি, সেখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে মেটামরফিক, যেটাকে আমরা বলি রূপান্তরিত শিলা। ঠিক আছে, যেমন স্লেট। স্লেট হচ্ছে একটা এই মেটামরফিক রক্স। বলছে এরা এই রেড সয়েল বা ইয়ালো সয়েলটা সাধারণত ওই মেটামরফিক রক্স দ্বারা তৈরি হয়। দে আর রেড ইন কালার ডিউ টু হাই আয়রন কন্টেন্ট। এর মধ্যে দেখো, এর আগেরটাতেও কিন্তু আয়রন অক্সাইড ছিল, কিন্তু ওটার নাম পার্টিকুলারলি ল্যাটেরাইট সয়েল কেন দেখো, ওটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওটা কিন্তু হাই রেনফল আর হাই টেম্পারেচার ওখানকার ওয়েদার। কিন্তু এখানকারটা হচ্ছে এরা হচ্ছে মেটামরফিক রক দিয়ে তৈরি, দুটোর অরিজিন কিন্তু আলাদা, কিন্তু এখানে আয়রন কন্টেন্টটা অনেক বেশি হাই। এখানকার মাটির কালারটা ওর থেকে অনেক বেশি লাল। These soils are rich in potash, iron, but lack lime, phosphate, and nitrogen. আচ্ছা, with the application of fertilizer, they are suitable for growth of wheat and rice. বলছে এখানে দেখো, পটাশ, আয়রন, যেহেতু পটাশ মোটামুটি যেহেতু আছে, এখানে ফার্টিলাইজার ইউজ করে কিন্তু হুইট অ্যান্ড রাইস চাষ করা যেতে পারে, কিন্তু উম, এটা অ্যালুভিয়াল সয়েলের মতো অতটা উপযুক্তও নয়। ঠিক আছে, এইগুলো সাধারণত কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্র, কর্ণাটকা, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ডে। হুম, নেক্সট দেখো, এটা হচ্ছে পিটি সয়েল। দে আর ফাউন্ড ইন এরিয়াস অফ হাই রেনফল অ্যান্ড হাই হিউমিডিটি।
যেখানে হাই রেনফল আর হাই হিউমিডিটি থাকে সবসময়, দেখো সেটা সাধারণত কোস্টাল এরিয়া হবে, তাই তো? হাই হিউমিডিটি কোথায় থাকে? হাই রেনফল আর হাই হিউমিডিটি দুটোই হচ্ছে কোস্টাল এরিয়ার বৈশিষ্ট্য। এই দেখো এখানে লেখা আছে লাইক ইউকে ইউ এটা সম্ভবত ইউপি হবে, ঠিক আছে? এটা কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, দেয়ার দেখো সেকেন্ড পয়েন্টে দেখো দেয়ার ফর্ম ডিউ টু হাই ভেজিটেশন গ্রোথ ইন দ্যাট এরিয়া। আচ্ছা, এখানেও কিন্তু এই জায়গাটাও কিন্তু তোমরা জানো ওড়িশা, তামিলনাড়ু, বেঙ্গল এগুলো হচ্ছে মানে চাষবাসের জন্য খুবই উপযুক্ত জায়গা। এখানে পিটি সয়েলটাও পাওয়া যায়। আচ্ছা দেখো নেক্সট, এবার আমরা দেখো আমরা একটু তোমাকে দেখাই যে কতগুলো সয়েল সম্পর্কে আমরা পড়বো বলেছিলাম, কতগুলো সম্পর্কে পড়ে ফেললাম। সবকটাই পড়েছি। ব্ল্যাক সয়েলটা, রেগুর সয়েল পড়ে নিয়েছি, খালি যেটা পড়িনি সেটা হচ্ছে স্যালাইন সয়েল। আচ্ছা, স্যালাইন সয়েল কোথায় পাওয়া যায় বলো তো? বলতে পারবে? ম্যাডাম ওই সুন্দরবন এরিয়াতে, যেটা মানে সুন্দরবন, কোস্টাল হ্যাঁ। এরিয়া। হুম হুম হুম। ওইখানকার কি ম্যাডাম আরেকবার বলুন, কথাটা আপনার কেটে গেল। হ্যাঁ, স্যালাইন সয়েল। স্যালাইন স্যালাইন মানে নোনা, নোনা মাটি সাধারণত সমুদ্রের ধারেই দেখা যায়। মানে সুন্দরবন তাদের মধ্যে একটা, ঠিক আছে? এখানে মাটি এতটাই লবণাক্ত যে সেখানে মানে যে গাছগুলো হয় তাদের একটা এক্সট্রা রুটের দরকার হয়, সেটা হচ্ছে যেটাকে বলে নিউম্যাটোফোর, ঠিক আছে? ওই মাটি থেকে মাটির রুট গুলো মাটির নিচে ওই অতিরিক্ত মানে অতিরিক্ত নুন থাকে বলে প্রবেশ করতে পারে না, ওই জন্য মাটি থেকে মানে তার যেখানে উৎপত্তি সেখান থেকে একটু দূরে মাটির ওপর উঠে যায়, মানে তার রেসপিরেশনটাকে চালানোর জন্য, ঠিক আছে? ওটা হচ্ছে স্যালাইন সয়েল। এবার দেখো সয়েল ডিগ্রেডেশন, যে ইট রেফার্স টু ডিক্লাইন দ্য সয়েল। আমি তোমাকে যে ফাটলটার কথা বলছিলাম না হায়দ্রাবাদে, ঠিক এরকম ধরনের ফাটল দেখা যায়। ওটা কোন মাটির বৈশিষ্ট্য বললাম? ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল বললাম না, ল্যাটেরাইট বললাম বোধহয়, নাকি? না না না, ঠিক ঠিক, ভেরি গুড, ব্ল্যাক সয়েল। আচ্ছা, বলছে যে আমাদের মাটির যে এবার ডিগ্রেডেশন হচ্ছে সেটা সে কারণগুলো কি? ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড আরবানাইজেশন। সেটা তো বটেই। মাটি লুজ হয়ে যাচ্ছে কারণ ব্যাপকভাবে ডিফরেস্টেশন করার জন্য। কারণ গাছের যে শিকড় থাকে সেটা মাটিকে আমরা জানি সেটাকে আটকে রাখে, দৃঢ়ভাবে আটকে রাখে। সেই জন্য হচ্ছে। আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর আরবানাইজেশনের মেন যেটা করে সেটা হচ্ছে এই দুটো কারণেই হচ্ছে গাছ কাটা হয়। সেই জন্য কিন্তু মাটি অনেক মানে এত লুজলি বন্ড হয়ে যাচ্ছে, সেটা ওয়েদারিং এর দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে সয়েল ইরোশন। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু ডিফরেস্টেশন অনেক বেশি দায়ী। তারপর দেখো ফল্টি মেথড অফ এগ্রিকালচার। এই এগ্রিকালচারটার নাম কি বলতো? ম্যাম ঝুম চাষ না কি যেন না বলে। বলতো। ঝুম চাষ, ঝুম চাষ। বলছে যে মানে ওরা কি করে বলতো? ওরা 2 বছর কি 3 বছর বা তার বেশি একটা লিমিটেড পিরিয়ড তারা চাষ করে, তারপর সেই জায়গাটা পুড়িয়ে দিয়ে চলে যায়। এবং সেই জায়গাটা কিন্তু মানে একটা তো বনভূমি নষ্ট হয়ই, পরিবেশ দূষণ হয়, এবং এই জায়গাটা কিন্তু পরে মানে কি বলবো, খুব একটা মানে চাষ স্বাস্থ্যের করার জন্য অনুপযোগী হয়ে যায় ম্যাডাম। একদম আর চাষ একদম। করা যায় না, আর মাটিটা তো চাষ একদম লেভেলটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং এই মাটি আবার তৈরি হতে অনেক টাইম লাগে। আচ্ছা দেখো নেক্সট দেখো ওভার গ্রেজিং। মানে এই ওভার গ্রেজিংটাও কিন্তু সয়েল ইরোশনের একটা বড় ইয়ে, যে যেখানে ফার্ম হয় সেখানকার এরকম পশুদের মানে আনলিমিটেড ভাবে সেখানে যদি ওভার গ্রেজিং করায়, ঠিক আছে? মানে ওভার ওখানে যারা ছাড়, ধরো কোনো একটা ডেয়ারির সমস্ত পশুকে যদি ছেড়ে দেয়, সেখানে তো অ্যাট আ টাইম প্রচুর পরিমাণে সেখানকার ভেজিটেশন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি মাটির টপ লেয়ারটা উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটা ওয়েদারিং দ্বারা সবার আগে এফেক্টেড হবে। ঘাস টাস বা গাছ সেটা কি মাটিটাকে ঢেকে রাখে। আচ্ছা দেখো টাইপস অফ সয়েল ইরোশন বলতে কি হয়? শীট ইরোশন, গালি ইরোশন আর ডেজার্টিফিকেশন। দেখো এই জিনিসগুলো কি বলছে? when due to heavy rainfall the topmost fertile layer is removed by what it is called seed erosion। যখন হেভি রেনফল বা ফ্লাড এই সমস্ত কারণে মাটির উপরের লেয়ারটা ধুয়ে চলে যায়, সেটা হচ্ছে সিড ইরোশন। তারপর হচ্ছে গালি ইরোশন কি অন স্টিপ স্লোপস and areas with lack of vegetation and cover।
ডিপ ভ্যালিস আর কল্ড গালিস। বলছে গালি কাট এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মেক ইট আনফিট ফর কাল্টিভেশন। বলছে যে ধরো কোনো একটা জায়গায় মানে স্টিপ স্লোপে মানে ধরো সেখানে বেশি গাছপালা নেই এবং সেইখানে ধরো এমনভাবে সয়েল ইরোশন হলো যে একটা মানে ফ্ল্যাট ল্যান্ডে যেমনভাবে এগ্রিকালচার করা যেত, এই যে পাশে যে নিচের দিকে যে ছবিটা দিয়েছে সেরকম হয়, সেটা তাহলে সেই পোর্শনটা তার চাষের মানে উপযুক্ত থাকলো না। এটা হচ্ছে গালি ইরোশন। আর ডিজার্টিফিকেশন মানে কি, মানে লার্জ স্কেলে গাছ হারিয়ে যাওয়া, মানে এরকম ইন্টেন্সিভ কাল্টিভেশন, ওভারগ্রেজিং আর ডিফরেস্টেশনের কারণে মানে মানে ল্যান্ড খালি গাছপালা কেটে ফেলা, এটা হচ্ছে ডিজার্টিফিকেশন। আচ্ছা দেখো, সয়েল কনজারভেশন, আমরা সয়েল কনজারভেশন কি করে করতে পারি? আমরা গাছ লাগাতে পারি, ঠিক আছে। দ্য ফার্টিলিটি উইল গিভ, আচ্ছা তারপর ধরো মাটিকে, ঠিক আছে, মাটিকে তার নিউট্রিয়েন্টস ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ঠিক যেরকম একটা সঠিক পদ্ধতিতে চাষবাস করার প্রয়োজন সেটা করতে পারি, ঠিক আছে। মানে একটা সায়েন্টিফিক টেকনিক অনুযায়ী আমরা যে কোনো চাষ করতে পারি। কোনো জায়গায় ধরো এক বছর ধান চাষ হলে তার পরের বছর সেই জায়গাটি নিউট্রিয়েন্টস দেওয়ার জন্য কোন রকম ডালের চাষ করা হয়। এরকম একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমরা যদি চলি, আমরা তাহলে কিন্তু সয়েল কনজার্ভ করতে পারবো। আচ্ছা দেখ, অ্যাফরেস্টেশন মানে গাছ পোঁতা, ঠিক আছে। গাছ আমরা যদি একটা এখন দেখবে সবাই আমরা বৃক্ষরোপণের দিকে অনেক বেশি জোর দিচ্ছি, কারণ আমাদের চারপাশে মানে ডেজার্টিফিকেশন শুরু হয়ে গেছে। তোমরা যদি কেউ এই হুগলি অঞ্চলের মানুষ হও, বোধহয় এখানে হুগলির লোক খুব কম আছে নাকি? হুগলির কেউ আছো? না ম্যাম। আচ্ছা, হুগলিতে মেমারি আমাদের যে রোডটা আছে, যেটা বর্ধমানের দিকে যায়, যে রোডটা আসাম রোড বলে, সেখানে যদি কোনোদিন দেখো, মানে আমরা ধরো বিভিন্ন কারণে ওই রাস্তা দিয়ে আত্মীয় বাড়িতে যাতায়াত করছি, মানে রাস্তার এটা নিয়ে কিন্তু মানে ফেসবুকে চর্চাও দেখেছি আমি। রাস্তার ধারে যে গাছগুলো আছে, গাছগুলোকে কি রকম করছে বলো তো? মানে গাছগুলোর পুরো ছালগুলো ঝরে পড়ে যাচ্ছে, পুরো গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, দিয়ে মরা গাছ বলে সেই বাকল গাছ। মুচুন ম্যাডাম, হ্যাঁ, বাকল মুচুন। বাকল মোচন মানে কি বলতো? জোর করে বাকল মোচন, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। মানে দিয়ে গাছগুলোতে ইভেন কি বলবো, সমস্ত পাতা ঝরে পড়ে আছে, দিয়ে গাছগুলো কাঠগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। মানে এই করে করে পুরো রাস্তাটা পুরো ছায়া ছিল, রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই আমাদের এই হুগলি থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তাটা, আস্তে আস্তে কিন্তু মানে এটা অসৎ ব্যবসায়ীদের জন্যই এটা হচ্ছে। আচ্ছা দেখো, এই ড্যামস বা ব্যারিয়ার্স করলে কি হয়, মানে ড্যাম যেগুলো বা লক গেট এগুলো করলে কি হয়, এগুলো তো একটা দেখো একটা বন্যা থেকে বাঁচায়, এগুলো তো আমাদের মেনটেন করতেই হয়। কিন্তু মেনি রিভার কজেস সয়েল ইরোশন ডিউ টু হেভি রেনফল, therefore their flow can be regulated by building barriers বা dams in the middle so that their speed is decreased। আচ্ছা এটা দেখো, মানে এটা তো আমাদের ফ্লাড থেকে বাঁচায় বটেই, কিন্তু ধরো একটা টাইম মানে খুব বেশি বৃষ্টি হলে এটা আমাদের খুলতে হয়। কিন্তু লক গেট গুলোর একটা গুরুত্ব কি বলতো, ওই যে একটা জলের ফ্লোকে আটকে রাখে, তার ফলে কিন্তু অনেকটা বেশি সয়েল ইরোশন আটকায়, ঠিক আছে। চারপাশে সয়েল ইরোশন অনেকটা টাইমে, কিন্তু একটা টাইম সেটাকে ছাড়তে বাধ্য হয়, একটা টাইম সেটা হয়, কিন্তু সারা বছর ধরে হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, কি বা চেক অন ওভার গ্রেজিং। বলতে শুধুমাত্র মানে গ্রেজিং করার জন্য আলাদা কিছু গ্রাউন্ড রাখা হচ্ছে, মানে যেটা খালি গ্রেজিং এর জন্যই তৈরি হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রপ রোটেশন। এই ক্রপ রোটেশনটা দেখো, বলছে নিচে দেখো যে ছবিটা আছে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4। বলছে প্রথম বছর মল্ট, বার্লি, ঠিক আছে, তারপরে আবার হুইট, ঠিক আছে, স্প্রিং হুইট যেগুলো মানে যেটা শীতকালে চাষ করা হয়। তারপরে আবার পটেটো, দিয়ে আবার বার্লি, মানে একই ইয়েতে টানা প্রত্যেক বছর ধান চাষ না করে এক বছর ধান, তারপরের বার ধরো ডাল, তারপরের বার ধরো সর্ষে, তারপর ধরো পটেটো, বিভিন্ন রকম জিনিস করলে কিন্তু এই ফার্টিলিটিটা মেনটেন্ড হয়, ঠিক আছে। এই ক্রপ রোটেশন জিনিসটা কি, এটা কিন্তু তোমাদের মানে আসে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এইটা হচ্ছে গ্রো ভেজ। দেখো এটা হচ্ছে ভেজ, মানে ভেজিটেবল গ্রোনিং। এই দেখো এক একটা জায়গায় এমন সেপারেট করে করে দিয়েছে, একটা জায়গায় বাড়ছে তো একটা জায়গায় দেখো মিডিলে আছে, একটা জায়গায় একদম চারা গাছ আছে, মানে বিভিন্ন বছরের একটা জিনিসেরই বিভিন্ন সময় নানা রকমের চাষ, ঠিক আছে। মানে সেই জিনিসটাকে মানে একটা টাইম একটা জায়গায় সব রকমের সাইজের
একই ধরনের প্ল্যান্ট রাখা। ঠিক আছে? তাহলে তোমাকে চাষের জন্য ভাবতে হবে না। মানে পুরো জায়গাটা ভাগ করে দেওয়া। আচ্ছা দেখো, আরেকটা হচ্ছে টেরেস ফার্মিং। টেরেস ফার্মিং কি জানো? টেরেস ফার্মিং কোথায় দেখা যায়? আমাদের পাহাড়ি পাহাড়ি এলাকা। অঞ্চল। পাহাড়ি অঞ্চলে মানে দেখো পাহাড় তো মানে হ্যাঁ বলো, কিছু বলছো? ওই দার্জিলিং এর দিকে, আসামের দিকে হ্যাঁ হ্যাঁ, চাষ এগুলো করা হয় পাহাড়ি অঞ্চলে, এরকম। এক্স্যাক্টলি। দেখো সবসময় তুমি জানবে মানে প্লেন রিজিয়নে পাহাড়ের থেকে অনেক বেশি মানুষ থাকে। তাহলে প্লেন মানে রিজনে তো তরাই অঞ্চল যেটা। হ্যাঁ, তরাই অঞ্চল বলতে পারো। তরাই অঞ্চল হচ্ছে যেখানে পাহাড় মিশছে আর প্লেন রিজিয়ন শুরু হচ্ছে, কিন্তু আমরা তো তরাই থেকে অনেকটাই দূরে থাকি। ঠিক আছে? এবার এমনি প্লেন রিজিয়ন, ধরো আমাদের মতো জায়গায় তো চাষবাস হয়, বলতে চাষবাসের জন্য পাহাড়ি অঞ্চলকেও ব্যবহার করা। কিভাবে? এরকম ধাপ কেটে কেটে, মানে ওখানে যাতে ধরো এমন কোনো গাছ আছে, ধরো চা চা কি করে, যে বেশি জল পছন্দ করে না, ওই জন্যে চা গাছের গোড়া থেকে যাতে জল সরে যায়, সেজন্য এরম ধাপ ধাপ, এটাকে বলে টেরেস ফার্মিং। ঠিক আছে? মানে পাহাড় যে সমস্ত জায়গা আগে চাষবাসের অনুপযুক্ত ছিল, সেইগুলোকেও চাষবাসের উপযোগী করে তোলা। ঠিক আছে? এটাও কিন্তু মানে সয়েল ইরোশন আটকায়, কারণ ওখানে পাহাড় কি মেনলি রক্স, তাই তো? এবং ওইখানে ধরো এইরকম টেরেস ফার্মিং এর জন্য মানে স্টিপটাও কম থাকে, তাই ওয়াটার স্পিডটাও কি হয়, কমে যায়। তাই আহ, মানে স্টিপটা কম হলেই জলের স্পিড কমে যাবে, তাহলে এটাও সয়েল ইরোশন আটকায়। নেক্সট দেখো, এটা হচ্ছে শেল্টার বেল্ট। বলছে ইন দিস টেকনিক ট্রিজ আর প্ল্যান্টেড ইন দ্য ডিরেকশন অফ উইন্ডস, ইট ইজ ডান সো দ্যাট উইন্ডস ডাজ নট কজ ইরোশন অফ দ্য স্পিড রিডিউসেস। আচ্ছা দেখো, দেখবে মাঝে মাঝে দেখা হয় অনেক স্বেচ্ছাসেবক সুন্দরবনে অনেক গাছ লাগাচ্ছে, মানে ধরো 200 300 এরম লেভেলের গাছ লাগাচ্ছে। ওদের আমি আসতে, 1 মিনিট, হ্যাঁ, আমি ওদের আসতে বলেছি 7টার সময় আসতে বলেছি, একটু বসতে। আমরা বসুক, আমি যাবো। হয়ে গেলে বলবে ওদের এই লিঙ্ক থেকে বেরিয়ে যেতে। ঠিক আছে? ওদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, আমার হয়ে এসছে। আচ্ছা দেখো, দেখবে সুন্দরবনে প্রায় 200 300 করে খালি ওরকম গাছ লাগানো হচ্ছে, সুন্দরবনের গাছ। কেন বলো তো? এই যে ধরো আমফান সেগুলো হলো, যদি সুন্দরবনের ওই গাছগুলো না থাকতো, অনেক অনেক বেশি হাওয়া অনেক বেশি স্পিড নিয়ে আমাদের ক্ষতি করতে পারতো। কিন্তু ওই গাছগুলো ঠিক উইন্ড যেদিকে মানে হাওয়া যেদিক থেকে আসতে পারে সেই ডিরেকশন লাগিয়ে দেওয়া হয়, যে গাছগুলোর জন্য অনেক পরিমাণ স্পিড কমে যায়। তুমি দেখবে ধরো আমাদের এখানে হালকা হাওয়া দিচ্ছে, তো তুমি যদি সমুদ্রে ধরো দীঘাতে যাও, সেম হাওয়া কত বেশি স্পিড সমুদ্রের ধারের জন্য। ঠিক ওই জন্য সুন্দরবনটা আমাদের ঠিক ওরকম গার্ড হিসেবে কাজ করে, ওখানে এত পরিমাণ গাছ লাগানো থাকে যেগুলো আমাদের এই উইন্ডের স্পিডটাকে অনেক কমিয়ে দেয়। এটাকে বলে শেল্টার বেল্ট। ঠিক আছে? এটাও সয়েল এরকম আটকা। এটা হচ্ছে, আর এটা হচ্ছে দেখো কাউন্টার প্লাউইং। এটা হচ্ছে it is practice of plying along the contours of steep slopes, mountains. With the help of this technique, surface runoff of soil erosion can be decreased. এখানে দেখছো এই জিনিসটা কেমন ভাবে তৈরি করেছে? ঠিক আহ, ইয়েও না, মানে এটা একটা হালকা স্লোপিং তৈরি করেছে। ঠিক টেরেস ফার্মিং এর মতো না, এটাও কিন্তু অনেকটা এটা দেখা প্রত্যেকটা রিং এ হচ্ছে তোমার মানে কিছু না কিছু চাষ হচ্ছে। এই জিনিসটা কিন্তু এই ইয়েতে কেরালা, কর্ণাটক এই সমস্ত জায়গাতেও দেখা যায়। ওখানে একটা খুব সুন্দর জায়গা আছে মুন্নার, কেরালায়। ঠিক এরকম ধরনের দেখবে ওই ইয়ের হয়েছিল ওই শাহরুখ খানের ওই সিনেমাটা বলে চেন্নাই এক্সপ্রেস, ওর শুটিং হয়েছিল এরকম একটা জায়গায়। কেরালা। হ্যাঁ হ্যাঁ, কেরালা মুন্নারে। ঠিক আছে? এটাও কিন্তু মানে ওই সমস্ত এটাই টেকনিকটা হচ্ছে এই সয়েল ইরোশন আটকানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা বলো, তাহলে সয়েল নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে আর? না ম্যাম। আমার তো মনে হয় থাকবে না, না কারণ ম্যাডাম। এটা পুরো হচ্ছে তোমাদের কভার হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। একদম মানে তোমাদের এর বাইরে তোমাদের এমন ভাবে আমি নোটটা তৈরি করি না, যাতে তোমার একদম কংক্রিট পড়া হয়, মানে পুরোটা পড়াও হবে, আর এর বাইরে খুব একটা সয়েল থেকে প্রশ্ন আসে না, মোটামুটি এটাকে ফলো করেই আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ম্যাম। ম্যাম বলছি যে ম্যাম এরকম কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কোন সয়েলে কোন ক্রপস ভালো হয়? ওই তো বিশেষ করে তুলোরটা আসে, অ্যালুভিয়ালটা আসে, জিজ্ঞেস তো করবেই, আর খুব একটা আসে না। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, তুলোরটা আর ওই ধানেরটাই বেশি আছে। তোমরা একটু প্র্যাকটিস সেটগুলো করবে, ঠিক আছে? নেক্সট উইকে আমি পরীক্ষা, নেক্সট উইকে বোধহয় তোমাদের এক্সামের তুলো ডেট ধান আছে। পাট। হুম, এবার তোমরা কিন্তু বুঝে যাবে কোন, হ্যাঁ, কোন জিনিসের চাহিদা কিরকম। আচ্ছা, এর পরের দিন আরেক, মানে নেক্সট জিওগ্রাফি ক্লাসে, এর পরের দিন ঠিক না, নেক্সট জিওগ্রাফি ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। সেখানে তোমরা অনেকটা আইডিয়া পেয়ে যাবে কোন মাটি আবার কোন জিনিসের জন্য উপযুক্ত, কোন মাটির নেচার কিরকম। মানে এগুলো হচ্ছে জিওগ্রাফির পর পর চ্যাপ্টার। কোন মাটি কি পছন্দ করে বুঝতে পারলেই তুমি বুঝে যাবে যে কার সাথে কোনটা হবে। ঠিক আছে, এই মানে মাটির নেচারটা জানলে, প্ল্যান্টের চাহিদাটা জানলে, তাহলে তুমি ম্যাচ করে ফেলতে পারবে। কত মনে রাখবে, মনে রাখার তো একটা লিমিট আছে। তুমি যত মানে বুঝে পড়বে তত ভালো মনে থাকবে। ঠিক আছে, স্যার তোমাদের এবার ক্লাস নেবে। তোমরা এই লিঙ্কটা ছেড়ে দিয়ে ওই লিঙ্কটায় জয়েন করো, হ্যাঁ? ঠিক আছে। ম্যাম আসছি।